নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান, তাকে কেন দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। ঘটনাটি রবিবার গভীর রাতের দিল্লিতে ভারত মহাসাগর সম্পর্কিত একটি সম্মেলনে যোগ দিতে জাহিদুর রহমান দিল্লি পৌঁছেছিলেন। বিমানে ঢাকা থেকে বিকেলে রওনা হয়ে রবিবার রাতে তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। তিনি যেহেতু প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, ফলে তার কূটনৈতিক কতগুলি সুবিধে আছে এবং সেই সুবিধে অনুযায়ী তার গ্রিন চ্যানেল পাওয়ার কথা, অর্থাৎ সরাসরি তার বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার কথা। তাকে নেওয়ার স্বাগত জানাতে বাংলাদেশ হাই কমিশনের দিল্লির অফিসারেরা বিমানবন্দরে অবস্থান করছিলেন। পরে তারা জানতে পারেন যে ভারতের ইমিগ্রেশন পুলিশ তারা জাহিদুর রহমানকে আটকে রেখেছে। তার নথিপত্র সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এর জন্যে কিছুটা সময় প্রয়োজন হবে এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু ভারতের অর্থাৎ বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দিল্লির ইমিগ্রেশন পুলিশ তারা দিয়েছিল। কিন্তু এই মধ্যবর্তী অবস্থাতেই জাহিদুর রহমান সিদ্ধান্ত করেন যে তিনি দেশে ফিরে যাবেন। ফলে তিনি সেখান থেকে গভীর রাত 1টা নাগাদ ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি প্রথমে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছন এবং সেখান থেকে আজ সকালে তিনি ঢাকায় পৌঁছে গিয়েছেন। এখন এই ঘটনা নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রণালয়ে একটা জল ঘোলা শুরু হয়েছে। ঢাকায় বাংলাদেশে ভারতের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ বিদেশ মন্ত্রকে ডেকে তার কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে যে উপদেষ্টার প্রতি অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। এছাড়া বাংলাদেশের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিক তারা এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন যে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা খতিয়ে দেখা হবে এবং সেই মতো সরকার পদক্ষেপ করবে। একই কথা বলেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়েদ, তিনিও বলেছেন যে এটি অত্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কারা এর জন্য দায়ী, কেন এমন ঘটনা ঘটলো, এটা অবশ্যই সরকার খতিয়ে দেখবে। ভারতের দূত অর্থাৎ ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে বাংলাদেশ যে অসন্তোষ জানিয়েছে তার বিস্তারিত ঢাকার তরফে কিন্তু প্রকাশ করা হয়নি। অর্থাৎ কোন ধরনের প্রতিবাদ তারা জানিয়েছে, সেই প্রতিবাদের বক্তব্য কি, সেটি বাংলাদেশ সরকারের তরফে প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে যে প্রতিবাদ জানানো হয়েছে। দিল্লিতে গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, আমি সেই ঘটনাটাই আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করি। যে প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তিনি তারেক রহমানের তথ্য সংস্কৃতি এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তাকে কেন আটকে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে। এমন নয় যে তাকে ভারতে প্রবেশ করতে দিতে দিল্লির ইমিগ্রেশন পুলিশ রাজি ছিল না, কিন্তু তাকে বসিয়ে রেখে তার কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। কেন পরীক্ষা করা হচ্ছিল এই বিষয়টি কিন্তু পরিষ্কার হওয়া দরকার, যেটি বাংলাদেশ সরকারের তরফে বলা হচ্ছে না, বাংলাদেশ মিডিয়াতেও সেইভাবে আসছে না। বিষয়টি হচ্ছে যে তিনি একজন কূটনৈতিক আধিকারিকের যে সুযোগ সুবিধাগুলি পান, সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু তিনি ব্যবহার করেননি। অর্থাৎ তার রেড পাসপোর্ট থাকার কথা। যারা মন্ত্রী বা আধিকারিক, গুরুত্বপূর্ণ আধিকারিক, তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পান, যেটাকে চলতি ভাষায় বলা হয় রেড পাসপোর্ট। সেই রেড পাসপোর্ট নিয়ে কিন্তু জাহিদুর রহমান দিল্লি যাননি। তিনি গিয়েছিলেন সার্ক স্টিকার বলা হয়, যেটা আসলে সার্কভুক্ত দেশগুলির মধ্যে ভ্রমণের জন্যে সরকারি আধিকারিক এবং কিছু কিছু ক্ষেত্রে বিশিষ্ট সাংবাদিকেরা, যারা বিশেষ করে বিদেশ মন্ত্রক সংক্রান্ত খবরাখবর করে থাকেন, সেই সাংবাদিকদের এই বিশেষ পাসপোর্ট আছে, যেখানে সার্কভুক্ত দেশগুলির মধ্যে এই পাসপোর্টের ভিত্তিতে যাতায়াত করা যায়।
তিনি এই পাসপোর্ট ব্যবহার করেছিলেন, তার রেড পাসপোর্ট তিনি ব্যবহার করেননি। স্বভাবতই দিল্লি বিমানবন্দরে তাকে খানিকটা অপেক্ষা করতে বলা হয়। কেন অপেক্ষা করতে বলা হয়েছিল? সার্ক পাসপোর্ট দেখিয়ে অবাধে যাতায়াত করার পূর্ণ সুযোগ সুবিধা আছে। তাহলে দিল্লির ইমিগ্রেশন পুলিশ কেন জাহিদুর রহমানকে আটকে ছিল তার একটা বড় কারণ হচ্ছে যে তার এই সার্ক পাসপোর্টটি অত্যন্ত পুরনো, এবং শুধু তাই নয়, তিনি এটা পেয়েছিলেন একজন সাংবাদিক হিসেবে। আপনারা সকলেই জানেন যে জাহিদুর রহমান তিনি একটি ইউটিউব চ্যানেল চালান, এবং বাংলাদেশে 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকে তিনি সাংবাদিক হিসেবে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠেন, এবং সেই সক্রিয়তা মূলত ছিল শেখ হাসিনা সরকারের বিরোধিতা এবং ভারত বিরোধিতা। অর্থাৎ দুয়ে দুয়ে চার তিনি সব কিছুর মধ্যে করতেন। প্রতিটি ক্ষেত্রেই তার এই ভারত বিরোধিতা এমন একটা পর্যায়ে গিয়েছিল যে গণ অভ্যুত্থানের আগেই ভারত সরকার বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেলকে ব্যান করে দিতে বা লক করে দিতে বাধ্য হয়েছিল, যেগুলি ভারতে প্রদর্শন নিষিদ্ধ হয়ে যায়। এখনও সেই নিষেধাজ্ঞা বহাল আছে। অর্থাৎ জাহিদুর রহমান এখন ইউটিউবার থেকে উপদেষ্টা হয়ে গেলেও তার ওপর যে নিষেধাজ্ঞা তার ইউটিউব চ্যানেলের ওপর সেটি বলবৎ আছে। এই নিষেধাজ্ঞা যাদের ওপর বলবৎ হয়, যে সাংবাদিক বা যে ব্যক্তিদের ওপরে, তাদের সম্পর্কেও ভারত সরকারের একটা তালিকা আছে, যে তালিকাতে তাদেরকে সন্দেহজনক ব্যক্তি বা সন্দেহজনক যাত্রী হিসেবে গণ্য করা হয়। কিন্তু এমন নয় যে তাদেরকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু তারা কেন ভারতে এসছেন, কী জন্য এসছেন, এই বিশদ ব্যাখ্যা এইগুলি তারা সংগ্রহ করে। জাহিদুর রহমানকে সেই কারণেই দিল্লি বিমানবন্দরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, যদিও তাকে দিল্লি ইমিগ্রেশন পুলিশ ফাইনালি কিন্তু বলেছিল যে আপনি সসম্মানে বা বিমানবন্দরের বাইরে যেতে পারেন, যে কাজের জন্য আপনি এসছেন সেই কাজের আপনি অংশ নিতে পারেন, কোনো অসুবিধে নেই। অর্থাৎ সাংবাদিক বা ইউটিউবার জাহিদুর রহমানকে অনুমতিটি দেওয়া হয়নি। অনুমতিটি শেষ পর্যন্ত দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টাকে। তার মানে এই যে অনুমতি পাওয়ার পরেও জাহিদুর রহমান যে দেশে ফেরত চলে গেলেন, এটা আসলে একটা কূটনৈতিক অপকৌশল ছাড়া আর কিছু নয়। এবং এখান থেকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা হলো যে ভারতের ভূখণ্ডে, ভারতের রাজধানীতে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাকে অসম্মান করেছে, অপমান করেছে, এবং এটা আসলে বাংলাদেশের অবমাননা। এই যে বিষয়টি বাংলাদেশের তরফ থেকে এই যে বর্ণনা তৈরি করা হচ্ছে, আমি একজন সাংবাদিক হিসেবে এটা বলবো না যে এর সবটাই একেবারে ভিত্তিহীন। একথা ঠিক যে জাহিদুর রহমান তিনি যে ভারতে আসছেন, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের ইমিগ্রেশন পুলিশ তারা এটা জানতেন, তার কারণ তিনি ভারতেরই ইনভিটেশনে দিল্লিতে পৌঁছেছিলেন। বাংলাদেশ সরকার এই যে ভারত মহাসাগর সংক্রান্ত যে সম্মেলন, সেই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য জাহিদুর রহমানকে নির্বাচিত করেছিল। তারেক রহমানের সরকারের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে যে কাকে তারা ভারতে এই সম্মেলনে প্রতিনিধি এবং নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাবে। জাহিদুর রহমানকে যে দিল্লি আসছেন, এটা ভারতের সম্পূর্ণ জ্ঞাতসারেই ছিল, তারা সবটা জানতো। অর্থাৎ এক অর্থে তিনি ভারতের অতিথিই ছিলেন। কিন্তু তিনি যে বাংলাদেশ ভারতে ঢাকায় ভারতের হাই কমিশন থেকে কোনো ভিসা না নিয়ে দিল্লিতে এইভাবে চলে আসবেন, এইটা কিন্তু ভারতের ধারণার মধ্যে ছিল না। ভারত সরকারের তরফে যখনই তাকে আমন্ত্রণপত্র এবং তার সরকারের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, তখন সেই আমন্ত্রণপত্রের ভিত্তিতে জাহিদুর রহমান কিন্তু ভারতের হাই কমিশন থেকে ভারতের ভিসা তার সংগ্রহ করার পূর্ণ সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাননি। তিনি এখন কিন্তু আর ইউটিউবার নন বা সাংবাদিক নন, এখন কিন্তু তিনি প্রথমে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ফলে
তার সরকারিভাবে যে পাসপোর্ট এবং ভিসা নেওয়ার কথা ছিল সেটা তিনি নেননি, ফলে তিনি সেই ভিসা এবং সেই পাসপোর্ট ব্যবহার করেছেন যেটা সার্ক ভিসা, সার্ক পাসপোর্ট, যেটাকে সংক্ষেপে সার্ক স্টিকার বলা হয়ে থাকে। ফলে জাহিদুর রহমান জেনে বুঝেই ভারতের ভিসা উপেক্ষা করে তিনি ভারতে প্রবেশ করতে চেয়েছেন। এতেও কোনো অপরাধ কোনো কিছু ছিল না, কিন্তু কেন একজন ব্যক্তি সরকারি আধিকারিক হয়েও সার্কের একটি পুরনো ভিসা পাসপোর্ট ব্যবহার করছেন, এইটা খতিয়ে দেখার পূর্ণ প্রশাসনিক কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য ভারতের ইমিগ্রেশন পুলিশের ছিল। তারা সেই দায়িত্ব পালন করেছেন, এই নিয়ে আর কোনো সংশয় বা প্রশ্ন তোলার কোনো মাত্র অবকাশ নেই। এটা খুব জলের মতো স্পষ্ট যে তারা সঠিকভাবেই এই ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছিল, কারণ এগুলি কম্পিউটারে নথিভুক্ত থাকে। পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার দিলে পরেই সেই ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলি ভেসে ওঠে। তাতে দেখা ছিল যে ভারতে সন্দেহজনক ব্যক্তিদের যে তালিকা, সেই তালিকাতে জাহিদুর রহমান বাংলাদেশের নাগরিক হিসেবে তার নাম আছে, কিন্তু তিনি সেখানে পৌঁছেছেন তারেক রহমানের উপদেষ্টা হিসেবে। ফলে তারেক রহমানের উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ভারত সরকারের চোখে একজন সন্দেহজনক এবং অত্যন্ত ভারত বিদ্বেষী, ভারতের ক্ষতি চান এমন একজন ব্যক্তি তারেক রহমানের উপদেষ্টা হিসেবে আছেন। এটা এই ঘটনাতে আরও জলের মতো স্পষ্ট হলো। প্রশ্ন হচ্ছে যে তিনি কেন সার্কের ভিসা ব্যবহার করছিলেন। এটা কিন্তু এমন নয় যে সার্কভুক্ত দেশগুলিতে যাতায়াতের জন্য এই ভিসা পাসপোর্ট কাজে লাগানো যায়, অতএব সেই কারণেই তিনি ব্যবহার করেছেন, মোটেই এটা নয়। বরং বাংলাদেশের তরফে জাহিদুর রহমানকে দিয়ে, এটা ব্যক্তি জাহিদুর রহমানের সিদ্ধান্ত বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। আমার মনে হয় এটা বাংলাদেশ সরকারের শীর্ষ স্তর থেকেই করা হয়েছে, যে এই পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারলে তারা সার্কের যে রাজনীতি, সার্ককে নিয়ে যে কূটনীতি, সেটাকে তারা আরও জোরদার করতে পারবে। বেশ কয়েকদিন বছর ধরে, বিশেষ করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সার্কের পুনরুজ্জীবন নিয়ে তারা প্রবলভাবে আগ্রহী। আমরা সবাই জানি যে ভারত 2018 থেকে সার্কের শীর্ষ সম্মেলনে কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। তার একটা কারণ হচ্ছে যে সার্কের অন্যতম সদস্য পাকিস্তান, যারা ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়মিত মদত দিয়ে আসছে। গত বছর এক বছর পূর্তি হলো সম্প্রতি, সেটি হচ্ছে যে পাহেলগামের হত্যাকাণ্ড, যেখানে পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীরা, জঙ্গিরা তারা ভারতীয়দের হত্যা করেছেন। এই রকম ঘটনা প্রতি বছর 2, 4, 5টা করে ঘটছে। শুধু তাই নয়, কাশ্মীরকে সারা বছরের জন্য অশান্ত করে রেখেছে পাক সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলি, যেগুলির পেছনে পাকিস্তান সরকারের প্রত্যক্ষ মদত থাকার স্পষ্ট প্রমাণ ভারতের কাছে আছে। তাই ভারত মনে করে যে এমন কোনো মঞ্চে তারা অংশ নেবে না, শীর্ষ সম্মেলনে যোগ দেবে না যেখানে পাকিস্তান আছে। তাই ভারত এখন বিমস্টেক, আরেকটি মঞ্চ, এই আঞ্চলিক সহযোগিতার আরেকটি মঞ্চকে গুরুত্ব দেয় যেখানে পাকিস্তান নেই। অন্যদিকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই সার্ককে আরও বেশি জনপ্রিয় করা, অ্যাক্টিভ করার ব্যাপারে আগ্রহী, এবং এই একই ধারাবাহিকতায় তারেক রহমানের সরকার, তারাও চাইছে সার্ককে আবার পুনরুজ্জীবিত করতে, যে ব্যাপারে ভারতের সম্পূর্ণ আপত্তি আছে। তারেক রহমানের বা বিএনপি সরকারের সার্ক নিয়ে বাড়তি আগ্রহের কারণ হচ্ছে যে সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়াত জিয়াউর রহমান, তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ তারেক রহমানের পিতা, তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে কারণে তার স্ত্রী খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনিও তখন সার্কের ব্যাপারে তুমুল আগ্রহী ছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা অন্যতম বিষয় করেছিলেন সার্ককে। কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার, তারা সার্ক নিয়ে খুব বেশি মাতামাতিতে রাজি ছিল না। তার কারণ তারাও কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং আরও নানান কারণে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়কে বিবেচনায় রেখে তারাও সবসময়
পাকিস্তানের সংস্রবকে এড়াতে চেয়েছেন। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে গলাগুলি করার চেষ্টা করেছেন তারেক রহমানের সরকার, অতীতে বিএনপি সরকারগুলি। ফলে সার্কের পুনরুজ্জীবন এবং সার্কের অস্তিত্ব দিল্লি বিমানবন্দরে জাহির করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জহির উর রহমান। এটি এখন জলের মতো স্পষ্ট। ভারত এই ব্যাপারে যে কোনো রকম কম্প্রোমাইজে যাবে না, সেটা বিগত বেশ কয়েকটি পদক্ষেপ থেকেও বোঝা যাচ্ছিল যে তারেক রহমানের সরকারকে কেন্দ্র করে দিল্লির যে একটা আশা আর জায়গা তৈরি হয়েছিল যে এই সরকারের সঙ্গে অতীতের তিক্ততা ভুলে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলা হবে, ইতিমধ্যে কিন্তু দিল্লির নানা পদক্ষেপে বোঝা যাচ্ছে যে দিল্লি অনেকটাই আশাহত এবং ফলে যতটা হাত তারেক রহমানের দিকে তারা বাড়াবে ভেবেছিল, যতটা হাত তারা বাংলাদেশ তথা ঢাকার দিকে বাড়াবে ভেবেছিল, এখন ঠিক সেই ব্যাপারে ততটা আগ্রহী নয়, বরং হাত বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি মাপজোক করে চলার পক্ষপাতী নয়াদিল্লি। তার মুখ্যত কারণগুলি কিন্তু ঢাকার তরফেই হচ্ছে। সেটি হচ্ছে যে ভারতের জন্য অস্বস্তিকর একাধিক পদক্ষেপ এই 100 দিন তারেক রহমানের সরকারের 120 দিন বয়স হলো, এর মধ্যেই তারা নিয়েছেন। তার একটা বড় কারণ হচ্ছে যে চীন প্রীতি, অত্যাধিক চীন এবং পাকিস্তান প্রীতি, এবং চীন, পাকিস্তান ও তুরস্ক মিলে একটা সামরিক জোট তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলাদেশকে সঙ্গে নিয়ে, যেটার মূল টার্গেট হচ্ছে ভারত মনে করছে যে তার মূল টার্গেট হচ্ছে ভারত। ইতিমধ্যে আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনা, সেচ পরিকল্পনা, যেটা বাস্তবায়নের ভার শেখ হাসিনার সরকার ভারতকে দিয়েছিল, তারেক রহমানের সরকার সেই সিদ্ধান্ত বদলে তারা সেটা চীনকে দিয়ে দিচ্ছে। এছাড়া চীনের সঙ্গে নানান ধরনের সামরিক এবং কৌশলগত বোঝাপড়া হচ্ছে। নতুন পদ্মা সেতু, নতুন যমুনা সেতু, এগুলি তৈরি করার ব্যাপারেও একতরফা বাংলাদেশ সরকার সিদ্ধান্ত করছে এগুলি চীনকে তারা দেবে। এ মাসেই চীন সফরে যাওয়ার কথা তারেক রহমানের। তিনি যে কোনো দেশেই যেতে পারেন, কিন্তু ভারতের কাছ থেকে বিপদে তারা নানান ধরনের সুযোগ সুবিধা নিলেও ভারতের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী বোঝাপড়ায় তারেক রহমানের সরকারের যে কোনো আগ্রহ নেই, এটা এখন জলের মতো স্পষ্ট। আপনারা জানেন যে কিছুদিন আগেই যখন উপসাগরে ইরানকে কেন্দ্র করে একটা অস্থির পরিস্থিতির ফলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, তখন কয়েক ঘন্টার নোটিশে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে 50,000 টন ডিজেল বাংলাদেশকে দেওয়া হয়েছিল, এবং এখনও নিয়মিত সেই ডিজেল দিয়ে বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা ভারত চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের কাছ থেকে বাংলাদেশ সংকটে নানান ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, তারা সেই ভারতেরই গোড়া কেটে দেওয়ার জন্য নানানভাবে তৎপর। পাকিস্তানের সেনা অফিসারদের ঘন ঘন ঢাকা সফর, বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলিতে পাকিস্তানি সেনাদের উপস্থিতি, এই সমস্ত কিছু মিলিয়ে ভারত সরকার কিন্তু তারেক রহমানের সরকারকে নিয়ে অত্যন্ত সন্দিহান। ফলে দুদেশের সম্পর্ক জাহিদুর রহমানকে ফিরিয়ে দেওয়া বা তার ফিরে যাওয়া, জেদ করে তার ফিরে যাওয়া, এটা থেকে যে কূটনৈতিক সম্পর্কের যে অবনতির কথা বলা হচ্ছে, সেই অবনতির বিষয়টি কিন্তু দুদেশেরই শীর্ষ নেতৃত্ব অবগত যে এর ফলে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু আমার যা পর্যবেক্ষণ যে এই অবনতি নিয়ে ভারত সরকার এখন আর আগের মতো ততটা বিচলিত নয়, কারণ তারা মনে করেছিল যে বিএনপি সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে আওয়ামী লীগ সরকারের সময় যে ধরনের অনন্য উচ্চতায় উঠেছিল দুদেশের সম্পর্ক, সেই সম্পর্ক বিনির্মাণ করা হবে। কিন্তু ভারত হতাশ। তারেক রহমান আছেন তারেক রহমানের মতোই, বিএনপি আছে বিএনপির মতোই, তারা চীন এবং পাকিস্তানকে নিয়ে সুখে থাকতে চান। ভারতের বক্তব্য, আপনারা তাই থাকুন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।